গত মাসে আমার এক পরিচিত স্বামী হঠাৎ বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। বয়স 56, অ্যাঞ্জিওগ্রাম, দুটো স্টেন্ট, 5 দিনের হাসপাতাল থাকা। বিল এসেছে প্রায় 4,80,000 টাকা। হেলথ ইন্স্যুরেন্স ছিল না। এই ঘটনা শুধু তাদের নয়, আমারও হতে পারে, তোমারও হতে পারে। 50-এর পরে হাসপাতালে একদিন থাকলে সত্যি কত খরচ হয়, আজ আমরা সেই হিসাবটাই করব। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। এটি চিকিৎসা, আর্থিক বা আইনি পরামর্শ নয়। নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আগে যোগ্য চিকিৎসক বা আর্থিক পরামর্শদাতার সঙ্গে কথা বলো। চলো প্রথমে একদিনের খরচ দেখি। বেসরকারি হাসপাতালে আইসিইউর খরচ অনেক শহরে দিনে প্রায় 15,000 থেকে 30,000 টাকা হতে পারে। এটা শুধু বেড, মনিটর আর নার্সিং এর খরচ। ওষুধ, টেস্ট আর ডাক্তারের ভিজিট আলাদা। জেনারেল ওয়ার্ডে খরচ তুলনামূলকভাবে কম। অনেক জায়গায় দিনে 5,000 থেকে 10,000 টাকা হতে পারে। কিন্তু আসল ধাক্কা অনেক সময় আসে সার্জারি বা দীর্ঘ চিকিৎসায়। বাইপাস সার্জারি, হাঁটু রিপ্লেসমেন্ট, ক্যান্সারের কেমোথেরাপি, রেডিয়েশন। চিকিৎসার ধরন, হাসপাতাল, শহর এবং রোগীর অবস্থার উপর খরচ অনেক বদলে যায়। এখানে বলা সব খরচ আনুমানিক উদাহরণ। একই চিকিৎসার খরচ প্রতিটি হাসপাতালে এক হবে না। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের শহরের হাসপাতাল এবং নির্দিষ্ট চিকিৎসার বর্তমান খরচ যাচাই করো। এবার একটি সাধারণ হিসাব করি। ধরো আইসিইউ 3 দিন 20,000 টাকা করে, তাহলে 60,000 টাকা। জেনারেল ওয়ার্ড 7 দিন 7,000 টাকা করে, তাহলে 49,000 টাকা। টেস্ট, ওষুধ ও ডাক্তারের খরচ প্রায় 50,000 টাকা। মোট দাঁড়ালো প্রায় 1,60,000 টাকা মাত্র 10 দিনে, বড় কোনো সার্জারি ছাড়াই। এবার যদি বাইপাস লাগে তাহলে সার্জারি, আইসিইউ, ওষুধ আর হাসপাতালে থাকার খরচ মিলিয়ে বিল আরো কয়েক লক্ষ টাকা বাড়তে পারে। তখন টাকা আসবে কোথা থেকে? এফডি ভাঙবে, মিউচুয়াল ফান্ড বিক্রি করবে, নাকি ধার করবে? চিকিৎসার খরচ অনেক পরিবারকে ঋণ এবং দীর্ঘমেয়াদী আর্থিক সংকটে ঠেলে দেয়। তাই শুধু অসুখের কথা নয়, চিকিৎসার খরচ নিয়েও আগে ভাবা দরকার। এবার অন্য দিকটা দেখি। বয়স, শহর, রোগীর ইতিহাস, কভারেজ এবং পলিসি টার্মস অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বদলে যায়। কোনো কোনো ক্ষেত্রে 15 লাখ টাকার কভারেজের বার্ষিক প্রিমিয়াম কয়েক হাজার থেকে কয়েক 10,000 টাকা হতে পারে। কিন্তু মনে রেখো, শুধু প্রিমিয়াম কম হলেই পলিসি ভালো হয় না। রুম রেন্ট লিমিট আছে কিনা, কো পেমেন্ট কত, প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং পিরিয়ড কত, কোন হাসপাতাল নেটওয়ার্কের মধ্যে আছে, এ সবও দেখতে হয়। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ও পলিসি টার্মস কোম্পানি এবং ব্যক্তিভেদে আলাদা। কোনো নির্দিষ্ট পলিসি বা কোম্পানিকে সবার জন্য সেরা বলা হচ্ছে না। পলিসি কেনার আগে টার্মস ভালোভাবে পড়ো এবং যোগ্য অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করো। তোমার বয়স যদি 45-এর কাছাকাছি হয় তাহলে 3টি বিষয় ভেবে দেখতে পারো। 1, হেলথ ইন্স্যুরেন্স এখনই তুলনা করা শুরু করো। বয়স বাড়ার সঙ্গে প্রিমিয়াম এবং কিছু পলিসির শর্ত বদলাতে পারে। 2, শুধু 5 লক্ষ টাকা যথেষ্ট কিনা সেটা নিজের শহরের চিকিৎসার খরচ অনুযায়ী হিসাব করো। অনেক পরিবারের জন্য 10 লক্ষ বা তার বেশি কভারেজ বিবেচনা করা দরকার হতে পারে, কিন্তু সবার প্রয়োজন এক নয়। 3, পলিসির ওয়েটিং পিরিয়ড, এক্সক্লুশন, ক্লেম প্রসেস, কো পেমেন্ট এবং নেটওয়ার্ক হসপিটাল অবশ্যই যাচাই করো। আর যদি এখনই ইন্স্যুরেন্স নেওয়া সম্ভব না হয় তাহলে আলাদা ইমার্জেন্সি ফান্ড তৈরি করার চেষ্টা করো। সেটা এমন টাকা হবে না যা শুধু চিকিৎসার জরুরি সময় ব্যবহার করবে। সরকারি স্বাস্থ্য প্রকল্পগুলির এলিজিবিলিটি বয়স, পরিবার, রাজ্য এবং অন্যান্য শর্তের ওপর নির্ভর করতে পারে। তাই আয়ুষ্মান ভারত বা অন্য কোনো সরকারি স্কিমের জন্য তুমি যোগ্য কিনা সেটা সরকারি পোর্টাল বা অনুমোদিত কেন্দ্রে যাচাই করো। শুধু কোনো ভিডিও দেখে এলিজিবিলিটি ধরে নিও না। সরকারি স্কিমের নিয়ম পরিবর্তিত হতে পারে। সর্বশেষ সরকারি তথ্য যাচাই না করে কোনো সিদ্ধান্ত নিও না।
জানো, এই হিসাব করতে গিয়ে নিজের দিকেও তাকাতে হয়। আমারও হয়তো কভারেজ আবার দেখে নেওয়া দরকার, কারণ 50-এর পরে নিজের যত্ন মানে শুধু শরীরের যত্ন নয়, মনের যত্ন, সঞ্চয়ের যত্ন, ভবিষ্যতে প্রস্তুতি। হাসপাতালের একটি বিল যেন সারা জীবনের সঞ্চয় শেষ না করে দেয়, এই পরিকল্পনাটা আগে থেকেই করা দরকার। তোমার কি হেলথ ইন্স্যুরেন্স আছে? কভার কত? কখন কিনেছিলে? কমেন্টে সত্যি করে লেখো। আর এই ভিডিওটি এমন একজনের সঙ্গে শেয়ার করো যার বয়স 50-এর কাছাকাছি এবং এখনো কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই। নিজের যত্ন নিও, শরীরের, মনের আর পকেটেরও।